আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে যে বইটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে এই বইটা ইনটু দ্য মাউন্টেন্স। এটা হচ্ছে পেদ্রো অ্যালগোরটার লেখা বইটা। যিনি এই বইটা লিখেছেন তিনি নিজে আসলে এই ঘটনাটা এক্সপিরিয়েন্স করেছেন। তো যাই হোক তো এই বইয়ের ব্যাপারটা আমি একটু ছোট করে বলি। সেটা হচ্ছে যে লেখক ওনারা হচ্ছে যে মন্টেভিডিও থেকে 1972 সালে ওনারা চিলির উদ্দেশ্যে রওনা হন আর কি। তো ওই দিন আসলে খুব খারাপ ছিল আবহাওয়াটা। তো ওনাদের পাইলট যেতে যাচ্ছিলেন না, কিন্তু ওনারা হচ্ছে ফোর্স করতেছিলেন, কারণ অলরেডি একজন পাইলট উনি ইনফরমেশন এক্সচেঞ্জ করে যে ওনারা মাত্র অবতরণ করছে। তো যেই যাত্রীরা ছিল তো ওনারা বুঝতে আপনি চলেন, কিচ্ছু হবে না, মানে এরকম ফোর্স করতেছিল আর কি। কিন্তু পাইলট যেতে চাচ্ছিলেন না, ওনাদের প্লেনের পাইলট যেতে চাচ্ছিলেন না। তো যাই হোক অনেক জোরাজুরির পরে তো পাইলট রাজি হলেন যে আচ্ছা ঠিক আছে। তো ওনারা উঠলেন। পরে যেটা হলো যে আবহাওয়া খারাপ থাকার কারণে হঠাৎ করে একটা মানে কালো ধোঁয়ার মতো, মানে ধোঁয়া মানে কি, মানে মেঘ আর কি, যে ওনাদের প্লেনের সামনে আসলেন। তো ওনারা কিছু দেখতে পাচ্ছিলেন না। তো পাইলট ভাবলেন কি যে উনি হচ্ছে চিলির মধ্যেই আছেন, কারণ ওনাদের আর 15 মিনিট এরকম মনে হয় লাগতো হচ্ছে চিলিতে পৌঁছানোর জন্য আর কি। তো যেটা হচ্ছে যে আমার পাইলট বুঝতে পারে নাই। তো পাইলট হচ্ছে যেহেতু আর কি এইভাবে, কিন্তু উনি চলে গেলেন এইভাবে আর কি। তো পরে যেটা হচ্ছে যে যখন মেঘের ইয়েটা কাটলো তখন ওনারা বুঝতে পারলেন যে ওনারা কি বিপদের মধ্যে পড়ে গেছেন। কারণ অ্যান্ডেস পর্বতমালাগুলোর যে মানে পাহাড়গুলো ছিল ওগুলোর মাঝখান দিয়ে ওনারা যাচ্ছেন, আর ওনারা এত কাছে মনে হচ্ছে যে প্লেন যখন মানে ল্যান্ড করে তখন যেরকম উচ্চতায় এটা বা স্পিডে যেটা ইয়ে করে একদম সেম কন্ডিশন। এখন আর কোনো উপায় নেই আসলে। তো পাইলট যখন চেষ্টা করলেন অনেক উপরে উঠানোর প্লেনটা অনেক স্পিডে, তো হচ্ছে তখন মানে অনেক ঝাঁকি খায়, তো ওনারা ভয় পাইল, কিন্তু আলটিমেটলি লাভ হইল না। লেখক দেখলেন যে ওনার জানলার পাশ দিয়ে যে প্লেনের একটা পাখা হচ্ছে একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে একদম মানে ক্র্যাশ হয়েছে আর কি। তো এরপরে যেটা হচ্ছে যে এরপর আরেকটা পাখা ক্র্যাশ হলো। এরপরে হচ্ছে ওনাদের প্লেনের যে মাঝখানের যে অংশটা ওইটা হচ্ছে পড়ে গেল আর কি, মানে খুলে পড়ে গেছে আর কি, বিচ্ছিন্ন হয়ে। আর হচ্ছে যে ওনারা গিয়ে আরেকটু দূরে পড়ছে আর কি। তো যাই হোক এরকম ভাবে হচ্ছে ওনার প্লেনের ক্র্যাশটা হয়। তো ওনারা খুবই মানে ট্রমাটাইজড হয়ে যায় অনেকে। তো দেখে যে অনেকে মারা গেছে। তো মারা যাওয়ার পর তো এখন লেখক তো খুবই ট্রমাটাইজড যে কি হইলো এটা উনি মানে বুঝতে কেউ আসলে কিছু বুঝতে পারতেছিল না। পরে যেটা হচ্ছে যে ওনাদের কাছে খাওয়ার কিছু ছিল না, পান করার কিছু ছিল না। তো হচ্ছে ওনারা ভাবলো, ওনাদের মধ্যে একজন আর কি পরামর্শ দিল, আমরা তো এই মরা মানুষ যারা মারা গেছেন ওনাদের মাংসগুলো আমরা খাইতে পারি। কারণ আসলে আদতে ওনাদের কাছে আর কোনো অপশন ছিল না, কারণ ওখানে কোনো পশু পাখি ছিল না, কোনো প্রাণী নাই, খাবার পানি নাই। তো ওনারা খুবই বাজে কন্ডিশনে পড়ে গেছিলেন। তার মধ্যে হচ্ছে ওখানে পুরো ঠান্ডা, কারণ ওটা পুরো বরফ, ওখানে সূর্যের আলোও ঠিক মতো পড়ে না আর কি। তো ওনাদের কাছে মানে গায়ে যে পড়বে মানে ওরকম ঠান্ডা কাপড়ও নাই। তো ওনারা ওই সুটকেসগুলো খুলে মানে যাদের কাপড় পাইছে সবাই 3-4টা করে পরছে আর কি। তো ঠিক আছে, ওনারা মানুষের মাংস খেয়ে বাঁচতেছিল, আর পানির জন্য ওনারা যে ব্যবস্থাটা করছিল আর কি, যে প্লেনের গায়ে যেই বডিটা থাকে, প্লেনের বডির যে স্পাতগুলো ওগুলোর উপরে ওরা বরফগুলো রাখতো। তো সূর্যের আলো যখন পড়তো ওটাতে পানি হতো। তো দিনে ওনারা 1 লিটারের মতো ওনারা পানি পেত আর কি, 1 লিটারের মতো। তো তারপর হচ্ছে যে ওনারা এভাবে 70 দিন ওনারা সারভাইভ করেছিল। তো যেটা হচ্ছে যে ওনাদের মধ্যে 2 জন ছিল যিনি হচ্ছে যে মানে পশ্চিম দিকে প্রথমে গিয়েছিল যে দেখার জন্য যে কোনো পথ, পূর্ব দিকে প্রথমে গিয়েছিল যে কোনো পথ আছে কিনা। তারা ভাবতেছিল যে পূর্ব দিকের থেকেই হয়তো বা যে পানির ফ্লোটা হয়, নদী বা কোনো এরকম থাকতে পারে, যেটার কারণে ওখানে বসতি করে উঠতে পারে। তো ওনারা এই কারণে পূর্ব দিক
পূর্ব দিকে গিয়েছিল, কিন্তু পরে হচ্ছে ওনাদের কাছে মনে হচ্ছে যে না, পূর্ব দিকে কিছু নাই, ওই রবার্টো আর নান্দো। সো তারপর হচ্ছে ওনারা ঠিক করে যে ওনারা পশ্চিম দিকে যাবে আর কি, এরকম আর কি। তো কাহিনীটা খুবই সুন্দর যে তারপর ওই দুজন ব্যক্তি যখন ওনারা মানে নিজেদের লাইফের রিস্ক নিয়ে ওনারা হচ্ছে যে মানে হাঁটতে 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 ওনারা একটা পানির একটা দেখা পায়, পানির যে একটা বড় একটা নদীর মতো আর কি, ঝর্ণার যে এটা। তো দেখার পরে ওনারা মানে এই পারে হচ্ছে ওনারা ছিল, তো ওনাদের অপর পাশ থেকে একজন লোক উনি ওনাদেরকে দেখতে পায়, তো ওনারা হাত নাড়ায়, ওনারা চিঠিতে লিখে এইভাবে বলে যে আমরা ওরকম যে মানে ক্র্যাশ হয়েছিল ওই প্লেনের আমরা সদস্য, আমাদেরকে সেভ করেন। কারণ আসলে ওনাদেরকে খোঁজাখুঁজি বন্ধ হয়ে গেছিল, কারণ মানে যে বরফ ওইটাও সাদা পাহাড়ের উপরে, প্লেনটাও সাদা, তো কোথায় যে ক্র্যাশ করছে হেলিকপ্টারে যারা ছিল ওরা আসলে বুঝতেই পারে নাই। তো বুঝতে না পারার কারণে এই ইনভেস্টিগেশনটা আসলে বন্ধ হয়ে যায়। সো ওনারা কি করবে, তো ওনারা নিজেরাই ঠিক করে যে যেহেতু ওনাদের কেউ খুঁজতে আসবে না, কারণ প্লেনে একটা রেডিও ছিল যেটা থেকে আসলে ইনফরমেশন ওনারা শুনতে পারতেন, কিন্তু ওনারা কোনো কিছু বলতে পারতেন না, মানে পাঠানো যেত না আর কি ইনফরমেশন। তো হচ্ছে যে ওনারা শুনতে পারেন যে ওনাদেরকে খোঁজাখুঁজি বন্ধ করে দেওয়া হয়েছে, এটা ক্লোজড করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ধারণা করছে ওনারা আসলে মারা গেছেন। তো কাহিনীটা হচ্ছে যে যেহেতু ওনাদেরকে আর কেউ খুঁজবে না, সো ওনাদেরই আসলে লড়তে হবে। কাহিনীটা খুবই সুন্দর, আমার মনে হয় বইটা আসলে সবার পড়া উচিত, কারণ আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। এটার মুভিও আছে, বাট আমি বলবো যে বইটা পড়তে, কারণ বইটার মধ্যে কিছু কথা আছে যেগুলো আসলেই আপনাকে মানে ভাবাবে জীবনের ব্যাপারে। তো যাই হোক, আমি লাইনগুলো একটু বলি, কারণ যেহেতু আমার চ্যানেলের নামটাই আসলে আমি ইন্সপায়ার হয়েছে এই কারণে যে প্রত্যেকটা বইয়ের কিছু লাইন থাকে যেগুলো আসলে আমাদের লাইফের সঙ্গে জড়িত থাকে বা আমাদের খুব ইন্সপায়ার করে। সো আমি সেই লাইনগুলো টুকে রাখি, আর সেটা আপনাদেরকে দেওয়া বা মেসেজ হিসেবে দেওয়া হচ্ছে আমার কাজ। তো বইয়ের প্রথমেই আসলে যে লাইনটা সেটা হচ্ছে, why was I on that plane? Actually it doesn't matter why, I was just there। মানে হচ্ছে দেখবেন আমরা অনেক সময় আমাদের নিজেদেরকে বলি কেন যে আমি দুনিয়াতে আসলাম, কেন যে আমি এই জায়গায় আসতে গেলাম। আসলে এই কোশ্চেন করে আসলে কোনো লাভ নাই, আমি যে ওই জায়গায় এখন আছি বর্তমানে এটাই সত্য। তো প্লেনে উনি চিলি যেতে চেয়েছিলেন, ঠিক আছে, এখন যদি ওনাকে বারবার উনি কোশ্চেন করেন যে আমি কেন চিলি যেতে চাইছিলাম, কেন যে আমি আজকের প্লেনে, এই কোশ্চেন করে আলটিমেটলি কোনো লাভ হবে না, কারণ উনি এটা সম্মুখীন হয়ে গেছেন, ওনার আর কোনো উপায় নাই, ওনার মানে স্ট্রাগল করতেই হবে, ওনার সার্ভাইভ করতেই হবে। আমাদের এটা থেকে আসলে অনেক কিছু শেখার আছে, যে আসলে মাঝে মাঝে আমাদের কোশ্চেন করা উচিত না, আমাদের জাস্ট ওই পরিবেশটার মধ্যে ভাবা উচিত যে এখন আমাদের কি করা উচিত। তো যাই হোক, তারপর আরেকটা সুন্দর লাইন আছে, সেটা হচ্ছে এরকম, এই লাইনটা আমার খুবই প্রিয় বইয়ের মধ্যে, যেটা হচ্ছে, but I do have images and memories that I know are my own, that have never been filmed. The face of Philip dead was never filmed. That image is mine and I hold it very clearly. এই জার্নিটার মধ্যে ওনার ফ্রেন্ড ফিলিপও ওনার সাথে ছিলেন, কিন্তু ফিলিপ হচ্ছে মারা গিয়েছিল। মানে জিনিসটা মানে গল্পটা এত সুন্দর, বা মানুষের জীবন কতটা মানে বিচিত্রকর হতে পারে, যে উনি যে লেনে বসা ছিলেন আর কি, উনি ছিলেন রাইট সাইডের লেনে, তো ওই সাইডের বেশিরভাগ মানুষই মারা যায়, কিন্তু লেখক বেঁচে ছিলেন। তো উনি এটাতে খুব অবাক হতেন যে আসলে সবাই মারা গিয়েছে কিন্তু উনি বেঁচে ছিলেন। তো উনি বলতেছিলেন, উনি এভাবেও আসলে বইয়ে একটা জায়গায় উনি ডিফাইন করছিলেন যে আসলে বেঁচে থাকাটা হয়তো বা এরকম যে আপনি রাইট টাইমে রাইট প্লেসে ছিলেন আর কি। মনে করেন যে উনি যদি ফিলিপের জায়গায় বসে থাকতেন তাহলে উনি হয়তো বা মৃত হতে পারতেন আজকে, কারণ ফিলিপ যখন প্লেনটা ক্র্যাশ করে তখন উনি পাশে তাকায় দেখেন যে ওনার ফ্রেন্ড মারা গেছে অলরেডি। তো উনি আর কীভাবে আর কি জিনিসটা ডিফাইন করেন যে আপনি রাইট টাইমে রাইট প্লেসে থাকার কারণে আপনি আজকে সারভাইভ করছেন। যে আর মানুষ ভাবি যে আমরা আসলে এটা আমার
কর্মের ফল বা আমি কষ্ট, এটা তো অবশ্যই আপনাকে স্ট্রাগল করতেই হবে, আপনাকে হার্ডওয়ার্ক করতেই হবে। কিন্তু আমরা অনেক সময় আমাদের লাককে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ উনি যে সিটে বসবেন এটা তো ওনার আসলে উনি নিজে ঠিক করেন নাই, ঠিক আছে, উনি নিজে ঠিক করেন নাই। তো হচ্ছে যে উনি রাইট টাইমে রাইট প্লেসে ছিলেন। প্লেনটা হয়তো বা যদি অন্যভাবে পড়তো বা ক্র্যাশ করতে হলে হয়তো বা উনি মারা যেতে পারতেন। তো উনি এভাবে একটা জায়গায় ডিফাইন করেছিলেন, সেটা আপনারা ভেবে দেখবেন যে কতটুকু ঠিক বা কি। বাট আমার খুব ভালো লেগেছে কথাটা, যে আসলে রাইট টাইমে রাইট প্লেসে হয়তো বা আল্লাহ তাআলাই আমাদেরকে বসান, ঠিক আছে। তারপর আমরা বিভিন্ন যুক্তি দিই যে এই কারণে আমি মারা যাইনি, বা আমাদের আশেপাশের জিনিসগুলো হয়তো এই কারণে ঘটছে, আমরা বিভিন্ন লজিক দেখাই, কিন্তু আসলে এগুলো কেন কীভাবে আসলে এটা আসলে আমাদের কাছে কোনো এক্সাক্ট আমরা জানি না আসলে। তো এখানে উনি বলতেছেন যে এই মানে কাহিনীটা নিয়ে অনেক ফিল্ম হয়েছে, অনেক বই বানানো হয়েছে, কিন্তু ওনার যে মেমোরিটা সেটা ওনার কাছেই থাকবে, কারণ এখানে অনেক কিছু ঘটছিল যেটা আসলে ফিল্ম করা হয় নাই। যেমন ওনার ফ্রেন্ড যে মারা গেছে, এইটা আসলে ফিল্ম করা হয় নাই, কিন্তু উনি যে এই মেমোরি যেটা, এটা তো ওনার সঙ্গে রয়ে গেছে, এটা কখনো ফিল্ম করা সম্ভব না। তো এই মেমোরিগুলো ওনার নিজের, এই কথাটাও কিন্তু খুব সুন্দর। আমাদের লাইফে অনেক ঘটনাই ঘটে, দেখো অনেকে আমাদের জাজ করে বা বলে যে তোমার সঙ্গে মাত্র এরকম হলো আর তুমি এরকম ভেঙে পড়লা, কিন্তু আসলে যে মেমোরিটা আমরা অ্যাবজর্ভ করছি আমাদের মধ্যে আছে, ওইটা আসলে আমরাই জানি, ওইটা আসলে কাউকে এক্সপ্লেন করা সম্ভব না, বা কেউ যে বুঝবে আমাদের মতো করে বুঝবে এটাও সম্ভব না আসলে, এটা প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট। তো যাই হোক, এরপরে যেটা হচ্ছে যে I already felt at that point that survival was an individual matter. I had to take care of myself to stay well. এখানে আরেকটা হচ্ছে যে লেখক বলার চেষ্টা করেছেন যে এই যে সার্ভাইভালটা এটা আসলে ইন্ডিভিজুয়াল, মানে সবাই সবার জায়গা থেকে যে সার্ভাইভ করতে যায় এটা ইন্ডিভিজুয়াল, কিন্তু আপনাকে কাজ করতে হবে একটা গ্রুপের মধ্যে। এটা উনি আরেক জায়গায় রিপিট করেছিলেন, যেখানে উনি বলেছিলেন যে এই সার্ভাইভাল ইনস্টিংক্ট যেটা, যে সবাই সার্ভাইভ করতে চায়, এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে কাজ করে আর কি। এটা একটা ইন্ডিভিজুয়ালিজম, একটা ইন্ডিভিজুয়ালিস্টিক একটা ক্যারেক্টার আর কি, মানে একটা ট্রেট আর কি। সো এইটাতে মানে কারো কোনো নেই, এটা সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করে। কিন্তু আপনি সার্ভাইভ করার জন্য মানে আপনি একা কাজ করতে পারবেন না, আপনাকে একটা গ্রুপের মধ্যে কাজ করতে হবে। সেটাই উনি বলতে চেয়েছিলেন। ওনার আরেকটা জায়গায় উনি বলেছিলেন যে সার্ভাইভ সবাই করতে চায়, কিন্তু একা একা সার্ভাইভ করতে পারে না, আপনাকে মানুষের হেল্প নিতেই হবে। সেই প্লেন যেখানে ক্রাশ করেছিল সেখানে অনেককেই ওনার ভালো লাগে না, অনেকে ওনার বন্ধু না, কিন্তু আবার অনেকে বন্ধু, কিন্তু তাও ওনারা গ্রুপ হিসেবে কাজ করেছিলেন, এই জন্য ওনারা সার্ভাইভ করতে পেরেছিলেন। এটা উনি এক জায়গায় বলেছে যে আপনাকে সার্ভাইভ করার ইচ্ছাটা ওটা প্রত্যেকের নিজের, কিন্তু আপনাকে সবার হেল্প নিতে হবে কাজটা করতে গেলে, আপনাকে একটা গ্রুপের মধ্যে কাজ করা লাগবে। আচ্ছা, তারপরে আমি যে মানে আরেকটা আছে, এটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে it is very difficult to answer why some survived and others did not. I don't have a rational response. I can only repeat that we all struggle to get out, and the end of the day those of us who did get out were the ones who were sitting in the right place. যেটা আমি বলেছিলাম যে এটা অ্যান্সার করা খুবই কষ্টের। কিছু জনকে জিজ্ঞাসা করে যে তুমি কেন বেঁচে গেলা আর বাকিরা কেন বাঁচলো না, কারণ সবাই তো বাঁচতে চাইছিল, তাই না? সো ওনার কাছে এটা কোনো অ্যান্সার নাই, উনি খালি এটাই বলতে পারে যে রাইট প্লেসে হয়তো বা বসা ছিলাম, এই জন্যই আমি বেঁচে আসছি, এরকম আর কি। তারপর হচ্ছে আরেকটা যেটা যে মোর ওভার আই ডিডন্ট চুজ উইথ হুম with whom to fall into the Andes, nor did I choose my brothers, my parents. They are there when you arrive. Sometimes you can or should change one or two, but in general that's the way it is. এই পয়েন্টটা আমার খুব পছন্দের। এই লাইনটার মানেটা হচ্ছে এরকম যে
উনি কি চুজ করেছিল যে উনি মানে প্লেনটা ক্রাশড হবে আর হচ্ছে উনি এই মানুষগুলোর সাথে এই ৭০টা দিন উনি থাকবে? এটা উনি কিন্তু চুজ করে নাই, এটা ওনার হাতে ছিল না। সেরকম আমরাও আমাদের প্যারেন্টস চুজ করতে পারি না, আমাদের ব্রাদার্স চুজ করতে পারি না, আমাদের কলিগস চুজ করতে পারি না। মেবি আমরা এটা বলতে পারি যে হ্যাঁ আমি পড়াশোনা করে আমি ডাক্তার হতে চাই, বাট আমি যেই হসপিটালে কাজ করব ওই হসপিটালের প্রত্যেকটা কর্মচারীকে আমি চুজ করতে পারি? আমি কিন্তু পারি না, চুজ করতে আমি পারি না। তো সবাইকে আমার মন মতো হয়? আমার মন মতো হয় না। ওখানে একজন বা দুজনকে হয়তো বা আমি ওদের সাথে কথা না বলে থাকতে পারি, বা চাইলে আমি আমার জায়গাটা চেঞ্জ করতে পারি, কিন্তু ওভারঅল হচ্ছে আমাকে মানিয়ে নিতেই হয় পরিবেশটার সাথে। তো জিনিসটা যেরকম ঠিক সেভাবেই মানিয়ে নেওয়া, এই লাইনটা আমার খুব পছন্দের। সো আমি বলবো যে এই বইটা আপনারা সবাই পড়বেন, কারণ আমার কাছে মনে হয়েছে এই বইটা পড়লে আপনি লাইফের যে আমাদের যে বেসিক নিডগুলো আপনি বুঝতে পারবেন। যেমন একটা বই, এখানে আরেকটা লাইন ছিল, সেটা হচ্ছে যে উনি যখন মানে ওই জায়গাটায় ছিলেন, ওনার কখনোই ওনার ভাই বোনের কথা মনে পড়ে নাই, ওনার বাবা মার কথা মনে পড়ে না। অনেকে চিঠি লিখতো ওনাদের গার্লফ্রেন্ডের কাছে বা ওনাদের আত্মীয় স্বজনের কাছে যে মারা গেলে যেতে পায় চিঠিটা, এরকম আর কি, কিন্তু ওনার কখনো মনে পড়ে নাই। উনি জাস্ট ওনার মাথায় মেইন জিনিস ছিল আমাকে সারভাইভ করতে হবে, যেভাবে হোক আমাকে সারভাইভ করতে হবে, ওনার মাথায় এটা ছিল না। তারপরে আরেকটা জায়গায় ছিল, ওনাদেরকে যখন রেস্কিউ করা হয় তখন হচ্ছে উনি যখন শুয়েছিলেন, তো ওনার ভাই বোন ওনার সঙ্গে দেখা করতে আসে আর কি, কিন্তু উনি আসলে ওনাদের সঙ্গে তখন দেখা করতে চাচ্ছিলেন না। তো উনি মনে মনে ভাবতেছিলেন আমি ৭০ দিন যখন আমার ভাই বোন ছাড়া থাকতে পারছি, আমি সারভাইভ করতে পারছি, ওরা ওদেরকে না দেখে বা ওরা আমাকে না দেখে, আজকে না দেখে কথা না বলে ওরা থাকতে পারবে, একটা দিন থাকতে পারবে। ৭০ দিন যখন আমি এইভাবে সারভাইভ করেছি, কারণ ওনার বাবা ধরে নিয়েছিলেন যে উনি মারা গেছেন আর কি। তো এই কথাটাও আসলে খুব সুন্দর, কারণ আমাদের অনেক সময় হয় যে আমাদের আশেপাশের মানুষ বা আমাদের রিলেটিভস বা আত্মীয়রা কখনো আমাদের কষ্টটা বুঝতে পারে না। যখন আমরা আমাদের ডিপ্রেশন ওদের কাছে বলি, অনেকে তোমার মজা নেয়, বলে তুমি এতটুকু বিষয় নিতে পারতেছো না, তুমি এত উইক। সো ওরা আমাদের পাশে থাকে না। তো যখন দেখা যায় আমাদের ভালো অবস্থানে আমরা আসি, তখন আসলে অনেকে আমাদের সাথে কথা বলতে আসে, যদিও জিনিসটা এখানে সেলফিশভাবে বলা হয় না এই বইতে, বাট আমি আসলে এইভাবে অনুধাবন করতে পারছি জিনিসটা, যে তখন যখন ওরা আসে তখন আমরা ভাবি যে আমি তো তোমাকে ছাড়াই কাজটা করতে পারছি, তাহলে এখন তো আমার তোমাকে আর দরকার নাই। সো আসলে আমরা যখন আমরা মানুষের বিপদে মানুষের পাশে না থাকতে পারি, তখন আসলে ওই মানুষের ইমোশনটা আমাদের ক্ষেত্রে হয়তো অনেকটা মরে যায় আর কি। তো এইটাই আসলে বই, আরও অনেক লাইন আছে আসলে, সবগুলো বলে তো আর শেষ করা যাবে না। আমি মনে করি যে বইটা আপনারা পড়বেন, বইটা খুবই সুন্দর, খুবই সুন্দর। বইটা না পড়লে আপনি বুঝতে পারবেন না। আমি মনে করি যে বইটা পড়ার পরে মানে আপনারা হয়তোবা সৃষ্টিকর্তাকে থ্যাঙ্কস জানাবেন আপনাদের লাইফের জন্য, যে বুঝতে শিখবেন যে আসলে আমাদের প্রত্যেকটা দিনই আসলে একটা মিরাকেল। যেমন ওনাকে এক জায়গায় ওনাকে জিজ্ঞাসা করে যে আপনারা যেভাবে বেঁচে আসছেন এটা কি মিরাকেল না? তো উনি বলতেছিল লেখক যে আসলে আমাদের প্রত্যেকটা দিনই মিরাকেল, নাহলে কারণ প্রত্যেকটা দিনই আমাদের সঙ্গে কিছু না কিছু ঘটতে পারে কিন্তু আসলে ঘটে না। সো প্রত্যেকটা দিনই আসলে মিরাকেল। এই কথাটা আমাকে খুব মানে আন্দোলিত করছে, কারণ হচ্ছে যে কথাটা খুবই সুন্দর। কারণ আমরা অনেক সময় মিরাকেলের জন্য ওয়েট করি, আসলে জিনিসটা এরকম প্রত্যেকটা দিনই মিরাকেল, কারণ এর থেকেও বাজে কিছু ঘটতে পারে। দেখবেন অনেক মানুষ আমাদের কাছে আসে আমাদেরকে হেল্প করার জন্য, এগুলো প্রত্যেকটা জিনিসই আসলে মিরাকেল। সো যাই হোক, আপনারা বইটা পড়বেন প্লিজ, আর জানাবেন যে বইটা পড়ে আপনাদের কেমন লেগেছে। সো আসসালামু আলাইকুম। এরপরে নিশ্চয়ই আরেকটা নতুন বই নিয়ে আপনাদের সামনে হাজির হব। আনটিল দেন আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।